সালটা হচ্ছে 2012 3 সেপ্টেম্বর। এই দিনটা আর 5টা মানুষের কাছে একদম নর্মাল দিন ছিল। বিকেলবেলা সবাই অফিস থেকে বাড়িতে ফিরছে, কিন্তু দিল্লির ব্রহ্মপুরীতে 200 স্কোয়ার ফিটের ছোট্ট একটা ভাড়ার রুমে নবীন আর রেনু, এই হাজব্যান্ড ওয়াইফের জীবনটা একদমই চেঞ্জ হতে যাচ্ছিল। তাদের বাড়িতে রবি সকালবেলা এসেছে। এই রবির সাথে তাদের একটা বেশ কমপ্লিকেটেড সম্পর্ক আছে। এবার রবি যখন এই বাড়িতে আসার পর থেকেই এই নবীনের সাথে কোথাও না কোথাও তার কথায় না কথায় ঝগড়া শুরু হয়ে যায়, এবং এই ঝগড়ার শেষটা কিভাবে হবে সেটা কারোরই জানা ছিল না। হঠাৎই রবি তার কোমর থেকে একটা বন্দুক বার করে, এবং সেই বন্দুকটা বার করে পরপর 2টো গুলি এই নবীনের দিকে চালিয়ে দেয়। নবীন ওখানেই লুটিয়ে পড়ে। আর এই জিনিসটা দেখে যখন কিচেন থেকে তার ওয়াইফ রেনু সোজা এসে এই রবিকে আটকাতে যায়, তখন রবি তাকে দূরে সরিয়ে দিয়ে তার দিকেও বন্দুক তাক করে। তার সাথে কিছু কথাবার্তা হয়, যেটা আজ পর্যন্ত কারোর জানা নেই যে সেই কথাবার্তা বা কনভারসেশনটা কী হয়েছিল। এরপরে আরও 2টো গুলি চলে, এবং সেই 2টো গুলি রেনুর গায়ে গিয়ে লাগলে রেনুরও সেখানে মৃত্যু হয়। এই যে 4টে গুলি চলল, এই 4টে গুলির আওয়াজ কিন্তু চারিদিকে ছড়িয়ে গেছে। আশেপাশের লোক এই গুলির আওয়াজ শুনে ওই যে রেন্টেড ফ্ল্যাট আছে সেই ফ্ল্যাটের আশেপাশে জড়ো হতে থেকেছে। আর এই 4টে গুলির আওয়াজ ওই রেন্টেড ফ্ল্যাটের মালিক, যার নাম হচ্ছে শিলা, অ্যান্ড তার বয়স নিয়ার অ্যাবাউট 60+ হয়ে গেছে, সেও শুনতে পেয়েছে। সেও তার রুম থেকে সোজা নিচে এসে ওই ফ্ল্যাটের সামনে দাঁড়ায়। ফ্ল্যাট থেকে রবি ঠিক সেই মুহূর্তে বেরোচ্ছে। রবি তাকে দেখে সেখান থেকে সরে যেতে বলে, কিন্তু শিলা সে বেশ সাহসী ছিল। সে বলে যে তুমি ভিতরে কি করেছো, আমি এখনই পুলিশকে ফোন করব। রবি নিজেকে আর বেশি কন্ট্রোল করেনি। সে তার বন্দুকটা বার করে শিলার দিকেও পরপর 2টো গুলি চালিয়ে দেয়। শিলার গুলি লাগার পরেই সে সিঁড়ি থেকে গড়িয়ে আস্তে আস্তে পড়তে থাকে। এদিকে রবিও নামছে, শিলাও পড়ছে। দ্যাট দ্য মোমেন্ট এই সমস্ত কিছুর আওয়াজে ততক্ষণে এই শিলার যে ছেলে আছে, যে আবার প্রপার্টির এজেন্ট হিসেবে কাজ করে, সেও ওখানে চলে এসেছে। সে এসে যখন রবিকে আটকাতে যাবে, দ্যাট দ্য মোমেন্ট রবি বন্দুক উঁচিয়ে ডাইরেক্ট একে বলে যে তুমি এখান থেকে সরে যাও। তুমি যদি সরে না যাও তাহলে তোমার অবস্থাও কিন্তু তোমার মায়ের মতন হবে। তো কোথাও না কোথাও শিলার ছেলে একটু ভয় পেয়ে সাইড হয়ে যায়। রবি চুপচাপ সেই ফ্ল্যাট থেকে বেরিয়ে তার একটা সেন্ট্রো গাড়ি ছিল, সেই গাড়িতে উঠে বিন্দাস বেরিয়ে যায়। আশেপাশে ততক্ষণে কিন্তু অনেক প্রতিবেশী জড়ো হয়ে গেছে। তারা পুরো ব্যাপারটা দেখেছে। এই রবির হাতে তারা বন্দুকও দেখেছে, এবং সেইখানে একটা চায়ের দোকান ছিল। সেই চায়ের দোকানের যে মালিক আছে, সে তার দোকানের উপরে যতগুলো চকলেট বিস্কুটের বাক্স রাখা আছে তার তলায় নিজেকে লুকিয়ে ফেলেছে। কিন্তু যখন সেন্ট্রো গাড়ি করে এই রবি বেরিয়ে যাচ্ছে, সে চুপিসারে সেই সেন্ট্রো গাড়ির যে নাম্বার প্লেট আছে সেটা ছবি তুলে রাখে। কিন্তু এখানে সবথেকে বড় কথা হচ্ছে যে এই রবি এরপর এইখান থেকে সে কোথায় গেল? সে কি পালানোর প্ল্যান করছে, নাকি তার মাথায় অন্য কিছু একটা আছে? দিল্লিতে বিকেল নাগাদ অফিস ফেরত যাত্রীদের একটা হিউজ জ্যাম লেগে যায়। রাস্তাঘাটে গাড়ি এগোনোই যায় না। তো এই রবিও তার সেন্ট্রো 4 চাকা গাড়ি নিয়ে খুব একটা বেশি দূর এগোতে পারেনি। সে ওইখানে একটা জায়গা দেখে সেন্ট্রো গাড়িটা দাঁড় করিয়ে সোজা একটা বন্ধুর বাড়ি যায়। তার কাছ থেকে তার বাজাজ পালসার 150 যে গাড়িটা আছে সেইটা নিয়ে সোজা বেরিয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই, যেহেতু তার কাছে বাইক আছে, সে সোজা দিল্লির ট্রাফিককে ডজ করে একদম গাজিয়াবাদের দিকে বেরিয়ে যায়। সেইখান থেকে সে 90 কিলোমিটার ড্রাইভ করে ইশাপুর বলে একটা গ্রামে যায়। সেই গ্রামে একটা দোতলা বাড়ির সামনে সে দাঁড়ায়। তার মাথাতে তখনও লাল হেলমেটটা পরা আছে। সে হেলমেটটা একবারও খোলেনি। সে ঢুকেই সেই বাড়িতে দেখতে পায় যে একজন বৃদ্ধ টাইপের মানুষ সে ওখানে বসে আছে। সে চুপচাপ কোনো কথা বলেনি, বন্দুকটা বার করে এবং সোজা কয়েক রাউন্ড ফায়ার করে দেয়। যে বসেছিল খাটিয়াতে
যার নাম হচ্ছে হরিন্দর। সেই হরিন্দরের ওখানেই স্পটে মৃত্যু হয়। ঘরের ভিতরে তার ছোট মেয়ে ঋতু কাজ করছিল, কিন্তু বাইরে হঠাৎই একটা চিৎকার চেঁচামেচি এবং কিছু গুলির আওয়াজ শুনে সে যখন বাইরে বেরিয়ে আসে তখন দেখে যে কোনো একটা মানুষ, যে একটা লাল কালারের হেলমেট পরে আছে, সে সোজা তার দিকেই এগিয়ে আসছে। এগিয়ে আসার পর তার সাথে কিছু একটা কনভারসেশন করে সোজা বন্দুকটা বার করে এই ঋতুর একদম বুকের উপর ধরে, পরপর দুটো গুলি করে। এই গুলি করে সে চলে যায়। গ্রামবাসীরা এতক্ষণে এই গুলির আওয়াজে ওই যে দোতলা বাড়ি আছে তার চারিদিকে চলে এসেছে। তারা কিছুই বুঝে উঠতে পারছে না তারা বাড়ির ভিতর ঢুকবে কি ঢুকবে না। এর মধ্যে কিছু মানুষ পুলিশকেও ফোন করে দিয়েছে, পুলিশও চলে এসেছে। তারা বাড়ির ভিতরে ঢুকে ওই দৃশ্য দেখে। হরিন্দর মৃত অবস্থায় পড়ে আছে, তার ছোট মেয়ে ঋতুও সেও মৃত অবস্থায় পড়ে আছে। দুজনেরই গুলি লেগেছে। তাদের বডিটা তারা উদ্ধার করে ওইখান থেকে একটা নিয়ারেস্ট হসপিটালে নিয়ে গিয়ে সেখানে তাদের মৃত ঘোষণা করা হয় এবং তাদের বডি দুটো ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়। কে করেছে? পুলিশের কাছে এটা সব থেকে বড় কোশ্চেন। দিল্লিতে ব্রহ্মপুরীতে যে ঘটনা ঘটেছে তারও কমপ্লেইন হয়েছে, সেখানেও বডি 3টে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে, সেখানেও জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে এবং পুলিশের কাছে একটা নাম চলে এসেছে, সেটা হচ্ছে রবি। রবির গাড়ির যে নাম্বার প্লেট ছিল সেটা ওই অ্যাপার্টমেন্টের সামনে যে চায়ের দোকানদার আছে সে ছবি তুলে রেখেছিল, সেই থেকে সমস্ত কিছু আইডেন্টিফাই হয়ে যায়। এবং এই আইডেন্টিফিকেশনের পর পুলিশ যখন এই রবিকে ধরতে যাবে, রবির গ্রামের বাড়িতে গিয়ে দেখে যে তার অন্ধ মা বাবা ছাড়া সেইখানে আর কেউই থাকে না। যখন তাদেরকে জিজ্ঞাসা করা হয় এই যে নবীন আছে, এই যে রেনু আছে, তাদের সাথে এই রবির কী সম্পর্ক, এই রবির মা বাবা কিছুই বলতে পারে না। তারা বলে আমরা অন্ধ, ছেলে দিল্লিতে ছোটোখাটো কিছু কাজ করত, এইটুকুই জানি। ছেলে দিল্লিতে থাকে এটুকুই জানি, কোথায় এক্স্যাক্টলি থাকে, কার সাথে থাকে, কিসে কাজ করে সেই ব্যাপারে কোনো কিছুই জানাশোনা ছিল না। পুলিশ খোঁজ নেয় যে এই নবীন কি করে। এই নবীন অ্যাকচুয়ালি কাজ করত একটা কল সেন্টারের ড্রাইভার হিসাবে। মোটামুটি তার ইনকাম ছিল। কয়েক বছর আগেই তাদের বিয়ে হয়েছে এবং এই বিয়ের সময়ও নবীন আর রেনুকে অনেক ঝামেলা পোহাতে হয়েছে। এই রেনুর ফ্যামিলি থেকে কোনোভাবেই এই নবীনকে মানতেই চাইছিল না। তো সেই সময় তারা পালিয়ে গিয়ে বিয়ে করে এবং এই পালিয়ে গিয়ে বিয়ে করার জন্যই এই হরিন্দরের এক ছেলে ছিল যে হোমগার্ড হিসেবে চাকরি করত। সে এই অপমানটা গ্রামবাসীদের কাছ থেকে আর নিতে পারেনি। সে ভাবে যে এনাফ ইজ এনাফ, এইবার উপরে চলে যাওয়ার টাইম হয়ে গেছে। সে নিজের বন্দুক দিয়ে নিজেকেই উপরে পাঠিয়ে দেয়। আর পর থেকেই আস্তে আস্তে কোথাও না কোথাও এই হরিন্দর প্রচণ্ড দুর্বল হয়ে পড়ে। তার মেয়ে যে এই নবীনকে বিয়ে করেছে সেটা সে অ্যাকসেপ্টও করে নেয় এবং এই দিকে ঋতু তার বিয়েরও ব্যবস্থা করা শুরু করে। কিন্তু তার মাঝেই এই রবির এন্ট্রিতে সমস্ত কিছু যেন একদম ওলট পালট হয়ে গেছে। কিন্তু আলটিমেটলি কেউ এখনও বুঝতে পারছে না যে এই রবি কোথায়, কেন সে এই ক্রাইমটা করেছে। পুলিশ এবার কল ডিটেল রেকর্ড সেটা যখন চেক করে বুঝতে পারে যে এই যে রবি আছে সে এই নবীনকে চিনত, অনেকবারই কল করা হয়েছে, পরিচিত সেটা বোঝাই যাচ্ছে। সে এই যে রেনু আছে তাকেও ভালো করে চিনত, কল ডিটেল রেকর্ডে সেটা প্রমাণ পাওয়া যায়। এইদিকে ওই যে রেনুর বোন ঋতু, সেও তো মারা গেছে এই রবি দ্বারা। তার সাথেও কিন্তু এই রবির ভালো মতন পরিচয় ছিল, সেই সমস্ত কিছুর প্রমাণ ঋতুর কল ডিটেল রেকর্ডটাই দিচ্ছিল। এবার পুলিশের মেইন কাজ হচ্ছে এর রহস্য উদ্ঘাটন করতে গেলে রবিকে খুঁজে বার করতে হবে। তো রবিকে নিয়ার অ্যাবাউট 24 ঘন্টা ধরে খোঁজ করার পর তার ফোন লোকেশন কিছু না পাওয়ার পর তার ফোনটা সুইচ অফও ছিল। তারা যখন এই যে হরিন্দরের বাড়ি আছে সেই দোতলা বাড়ির দোতলাতে যায় তখন তারা দেখে যে একটা ঘর, সেই দরজার তলা থেকে রক্ত বেয়ে গড়িয়ে এসে
অনেকটা চলে গেছে। তারা যখন সেই দরজাটা খোলে তখন দেখতে পায় যে সেই ঘরে হেলমেট রাখা বিছানার উপর এবং রবি সেখানে উল্টো হয়ে পড়ে আছে। এবং এইটা দেখে পুলিশ ক্লিয়ারলি বুঝতে পারে যে এই সমস্ত কর্মকাণ্ড রবি করার পর সে নিজেকে একদম উপরে পৌঁছে দিয়েছে। কিন্তু কেন? এই কোশ্চেনটা বারবার এখানে আসছে। পুলিশ বেশ কয়েক মাস এই জিনিসটা তদন্ত করার পর তারা কোনোভাবেই কোনো থিওরিতে 100% স্ট্যাম্প মারতে পারেনি। তারা 2-3টে থিওরি বার করে, যে 2-3টে থিওরি আমি আপনাদের সামনে বলতে চলেছি। এক, এই যে রেনু আছে সেই রেনুর সাথে এই যে রবি আছে তার নাকি বিয়ের আগে থেকেই প্রেম ছিল, কিন্তু কোনো মতে এই রেনু তাকে ঠকিয়ে দিয়ে এই নবীনকে বিয়ে করেছে। তার তেমন কোনো প্রমাণ কিন্তু কংক্রিট প্রমাণ পুলিশ দিতে পারেনি। শুধুমাত্র কল ডিটেল রেকর্ড বা কেউ কাউকে চেনে, ফোনে কথা বলে, তাই বলেই যে সে প্রেম করে এটার তো কোনো মানে হয় না। আর একটা ব্যাপার বলেছে, এই নবীনকে এই রবি চিনত, সেহেতু রেনুকেও সেইভাবেই চিনত। তো একটা সময় এসে এই রেনু আর এই যে রবি আছে তাদের মধ্যে অবৈধ সম্পর্ক হয়ে যায় এবং সেই অবৈধ সম্পর্কের ফলে রবি রেনুকে বলে যে আমরা দুজন বিয়ে করে নিই, এই নবীনকে পথের কাঁটা হিসেবে সরিয়ে দিই। কিন্তু রেনু সেটা হয়তো কোনোভাবেই মানছিল না। এই কারণে নবীনকে সে মেরে দিয়ে এই রেনুর সাথে যে কনভারসেশন হয়েছিল সেই কনভারসেশনে সে বলেছিল যে চলো আমরা পালিয়ে যাই। কিন্তু যখন রেনু পালায়নি তখন এই কর্মকাণ্ডটা সে করেছে। এবার আরও একটা থিওরি আছে যে এই যে রবি আছে সেই রবি নাকি এই যে রেনু আছে এবং রেনুর যে বোন ঋতু আছে এই দুজনকেই ভালোবাসতো, এই দুজনের সাথেই নাকি সম্পর্ক ছিল। তো কাউকেই নাকি না পেয়ে এই রবি এই পুরো কর্মকাণ্ডটা ঘটিয়েছে। জিনিসটারও তেমন কোনো 100% ফুল প্রুফ প্রমাণ পুলিশ দিতে পারেনি। পুলিশের জন্যও প্রমাণ খোঁজা বেশ কঠিন। কেন? এই ঘটনায় যারাই যুক্ত আছে তারা প্রত্যেকেই মৃত। তো তাদের থেকে কোনো কিছু আর খুঁজে বার করা যাচ্ছে না। আর 2012 সালের কথা বলছি, সেই সময় হোয়াটসঅ্যাপ এত রেগুলার হয়নি, ইন্টারনেট এতটা রেগুলার হয়নি। ফোনে টক টাইম ভরা হতো, ইন্টারনেট ভরা হতো, মিনিমাম যে কল ইন্টারনেট করার থাকতো সেটা ওখান থেকেই করতাম এবং সেই সময় এই ডেটা রিচার্জ খুবই এক্সপেন্সিভ ছিল। মনে করে দেখুন, পুলিশের তদন্তে এখানে আরও একটা জিনিস উঠে আসে। এই যে রবি আছে না, সেই রবি বেশ কিছুদিন আগে থেকেই এই পুরো ঘটনাটাই সে প্ল্যান করেছিল। এটা পুলিশ কেন বলছে? পুলিশের এর পিছনে একটা কংক্রিট প্রমাণ আছে, সেটা হচ্ছে এইটা, তার কাছে 2টো বন্দুক ছিল। একটা দেশীয়, যেটা সে একটা লোকাল বাজার থেকে, মানে ইল্লিগাল বাজার থেকে 1500 টাকায় কিনেছিল, এবং একটা পিস্তল কিনেছিল, তাও আবার বিদেশি, সেটার দাম নিয়েছিল 50,000 টাকা। তো এই জিনিসটা সে কেন কিনেছিল? সে তো এমন কোনো বড় মানুষ না যে তার সিকিউরিটির জন্য ওইটা দরকার পড়বে। তো এইখানে পুলিশের আরও একটা থিওরি আছে, কোথাও না কোথাও এখানে কাম, ক্রোধ, প্রতিহিংসা এই রবির মধ্যে ছিল। সেই কারণে এই যে গোটা ফ্যামিলিটা আছে সেই ফ্যামিলিটাকে সে একদম শেষ করে দেয়। কিন্তু শেষ করে দেওয়ার পর সে বুঝতে পারে যে সে এই সমস্ত কিছু করে কখনোই পালাতে পারবে না, সে হয়তো পালাতে চায়নি। এই কারণে দোতলার রুমে গিয়ে সে নিজেকেও একদম ডাইরেক্ট উপরে পাঠিয়ে দেয়। তো আজ পর্যন্ত কেউ জানে না যে কেন রবি এই কর্মকাণ্ড করেছিল, রবির মাথায় কিসের শয়তান ভর করেছিল, তাদের মধ্যে অ্যাকচুয়ালি কী সম্পর্ক ছিল। একটা কথা আছে না, সম্পর্কের মায়াজাল। আজকে এই ঘটনাটা সেই সম্পর্কের মায়াজালের এক কঠিনতম ফেজকে দেখিয়ে দিল। 2012 থেকে আজ 2025 চলে এসেছে, 13 বছর হয়ে গেছে এই ঘটনাটার, কিন্তু আনসলভড ছিল এবং ইন ফিউচার এটা হয়তো আনসলভডও থাকবে। ইভেন কোনো ট্রু ক্রাইম স্টোরি টেলারও এই ঘটনাগুলোকে তুলে বলবে না। এই ছিল আজকের একটা ভেরি রহস্যজনক ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনা। তো এই রকম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং আজকের ঘটনা যদি আপনাদের প্রভাবিত করে তাহলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, এবং সতর্ক করার জন্য বন্ধুদের গ্রুপে অবশ্যই শেয়ার করে দেবেন।
ধন্যবাদ, আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে।